ঠাম্মির দেওয়া সাক্ষীতে শেষ পর্যন্ত গীতা নির্দোষ প্রমাণিত হলো। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। অগ্নিজিৎ মুখার্জি গীতাকে প্রশ্ন করতে থাকে, একের পর এক প্রশ্ন করছে গীতাকে, আর গীতাও ঠিকঠাকভাবে উত্তর দিতে থাকে। এর পরের প্রশ্ন করতে থাকে, স্বস্তিক বাবুর সাথে তো আপনার বিয়েটাই হয়নি, তাহলে সাত্বিক বাবুর সাথেই বুঝি আপনার ভালোবাসার সম্পর্ক রয়েছে? কথাটা শোনার পরে গীতা বলে, সাত্বিক বাবু হলো আমার জামাইবাবু আর আমি হলাম ওনার শালি। আশা করি আপনি এই সম্পর্কের সমীকরণটা বুঝতে পারছেন। আর যদি বুঝতে না পারেন তাহলেও আপনাকে ভাঙিয়ে বলি, শালি হলো বোনের মতন, আর তার সাথে নিশ্চয়ই সম্পর্ক করা যায় না। আপনার কোথাও একটা ভুল হচ্ছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, থামুন, কোনো ভুল হচ্ছে না। যা বলছি তা একদম অক্ষরে অক্ষরে সত্যি। কারণ স্বস্তিক মুখার্জিকে মারবার সময় গুন্ডাগুলো বলেছিল যে গীতা আর সাত্বিক মুখার্জি নাকি চায় না স্বস্তিক মুখার্জি এদের সম্পর্কের মধ্যে থাকুক। তার জন্যই স্বস্তিক মুখার্জির অবস্থা এতটাই খারাপ করে দিয়েছে। আজ কিন্তু সমস্ত সত্যিটা জলের মতো স্পষ্ট। ইওর অনার, আমার আর গীতা মুখার্জিকে কোনো প্রশ্ন করার নেই। আমি এখন পরবর্তী সাক্ষী ডাকতে চাই, যার নাম পদ্মরানী দাস। এর মধ্যেই পারমিশন দিয়ে দেয় বিচারক, আর তখনই পদ্ম চলে এসেছে কাঠগড়ায়। তখনই অগ্নিজিৎ মুখার্জি প্রশ্ন করে, উকিল দিদির সাথে আপনার সম্পর্কটা ঠিক কেমন? তখনই বলে, আমার তো সম্পর্ক খুব ভালোই। উকিল দিদিকে আমি খুব ভালোবাসি, খুব সম্মান করি, শ্রদ্ধা করি। যখন কৃপান দাদাবাবুর সাথে আমার কেসটা হয়েছিল তখন কেউ আমার পাশে ছিল না, একটা মানুষও আমাকে সাপোর্ট করেনি, শুধুমাত্র সাপোর্ট করেছিল উকিল দিদি। উকিল দিদি সেই সময় আমার পাশে দাঁড়িয়েছিল, উকিল দিদি সেই সময় আমাকে অনেক সাহায্য করেছে, আর অবশেষে কৃপান দাদাবাবু শাস্তি পেয়েছে। আর তখনই অগ্নিজিৎ মুখার্জি বলে, তার মানে আমরা ধরে নিতেই পারি উকিল দিদির সম্পর্কে আপনি সবটাই জানেন, আর আপনি সেই সময় উপস্থিত ছিলেন, তাই তো? পদ্ম বলে, হ্যাঁ, আমরা উকিল দিদিকে, আমি আর মেহেক দিদি উকিল দিদিকে সাজিয়ে দিচ্ছিলাম। ঠিক সেই মুহূর্তেই স্বস্তিক দাদাবাবু ফোন করেছিল। উকিল দিদি স্বস্তিক দাদাবাবুর সাথে কথা বলছিল। হঠাৎ করে উকিল দিদি বুঝতে পারে স্বস্তিক দাদাবাবুর উপর হামলা হচ্ছে। সব কিছু ফেলে দিয়ে চলে গেছিল স্বস্তিক দাদাবাবুকে বাঁচাতে। এরপর গুন্ডাগুলোর হাত থেকে স্বস্তিক বাবুকে বাঁচিয়েও দিয়েছিল। কিন্তু হঠাৎ করেই গীতা উকিল দিদির মাথার পেছনে আঘাত করতে যায় গুন্ডাগুলো। তখনই স্বস্তিক দাদাবাবু এসে নিজে মারটা খায় আর উকিল দিদিকে বাঁচিয়ে দেয়। তখনই গুন্ডাগুলো বলছিল যে সাত্বিক দাদাবাবু আর উকিল দিদি নাকি চায় না স্বস্তিক দাদাবাবু ওদের সম্পর্কের মধ্যে থাকুক, তাই এমনটা করেছে। কিন্তু এটা মিথ্যে কথা হুজুর, এটা সত্যি হতে পারে না। কারণ উকিল দিদি নিজের জীবনের পরোয়া না করেই গুন্ডাগুলোর হাত থেকে স্বস্তিক দাদাবাবুকে বাঁচানোর চেষ্টা করেছিল। যদি স্বস্তিক দাদাবাবুকে মারারই প্ল্যান হতো তাহলে কি নিজে ছুটে গিয়ে এইভাবে স্বস্তিক দাদাবাবুর পাশে দাঁড়াতো? অগ্নিজিৎ মুখার্জি বলে, এখানেই শুনে রাখুন ইওর অনার, এই যে মেয়েটা সাক্ষী দিল যে ও শুনতে পেয়েছে গীতা আর সাত্বিক মুখার্জি মিলেই নাকি স্বস্তিকের এই অবস্থা করতে চেয়েছে, এরপরেও কি আর কোনো ধোঁয়াশা থাকে ইওর অনার? আমার তো মনে হয় অপরাধীদের চরম থেকে চরমতর শাস্তি দেওয়া উচিত, কারণ আর কোনো উপায় নেই, সত্যিটা সামনে চলে এসেছে। তখনই গীতা বলে, আমি পদ্মরানী দাসকে কিছু প্রশ্ন করতে পারি হুজুর? হুজুর তখন বলে, অবশ্যই করতে পারেন, করুন। এরপর গীতা জিজ্ঞেস করে, এবারে বলুন তো, আপনি যেই গুন্ডাগুলোকে দেখেছিলেন, গুন্ডাগুলোকে মারছিল, সেই গুন্ডাগুলোর সাথে স্বস্তিক বাবুকে বাঁচাতে গীতা এলএলবি তো মারপিট করছিল, তাই তো? তখনই পদ্ম বলে, হ্যাঁ, আমি নিজে দেখেছি যে উকিল দিদি আপনি স্বস্তিক দাদাবাবুকে বাঁচাতে গুন্ডাগুলোর সাথে অনেক লড়াই করেছিলেন। হুজুর, আমি একটা কথা বারবারই বলছি, এটা পুরো সাজানো গোছানো একটা নাটক, এই ছাড়া আর কিচ্ছু না। স্বস্তিক দাদাবাবুর সাথে গীতা ম্যাডামের খুব ভালোবাসা, ওদের ভালোবাসা কখনো মিথ্যে হতে পারে না। তাই আমি বলছি ওরা গুন্ডাগুলো মিথ্যে কথা বলে গেছে। এরপরে গীতা বলে, আমার আর কোনো প্রশ্ন করার নেই আপনাকে, আপনি যেতে পারেন। এরপরে অগ্নিজিৎ মুখার্জি বলে, মেহেক, এবারে আমি মেহেককে ডাকবো। এরপর মেহেক চলে এসেছে। তখন জজ সাহেব বলে, প্রশ্ন করতে পারেন। অগ্নিজিৎ মুখার্জি বলে, আপনার কি মনে হয় সাত্বিক মুখার্জির সাথে গীতা এলএলবি সম্পর্ক আছে? তখনই মেহেক বলে, না, আমার এটা কখনোই মনে হয় না, কারণ আমার গিনি বৌদি সাত্বিক দাদাকে খুব ভালোবাসে, আর আমার সাত্বিক দাদা
গিনি বৌদিকে ভালোবাসে না ঠিকই, কিন্তু সবসময় ওরা সংসারই করেছে। গীতার সাথে কোনো সম্পর্ক নেই সাত্বিক দাদার। আমার ছোটদা স্বস্তিক মুখার্জির সাথেই গীতা বৌদির সম্পর্ক রয়েছে। ওরা বিবাহিত আর ওদের বৈবাহিক সম্পর্কই রয়েছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, বিয়েটা তো হয়নি, তাহলে বৈবাহিক সম্পর্ক কোথা থেকে হলো? মেহেক বলে, আমি শুনেছি পুরান দিনে মেয়েরা শুধু দেখানোর জন্যই সিঁদুর পরত। বিবাহের সিঁদুর পরানোটা এটা কোনো ম্যান্ডেটারি কিছু ছিল না। তাই বলা যেতেই পারে বিয়ের সমস্ত নিয়ম কানুন মন্ত্র পাঠ করার পর শুধু সিঁদুরদানটা বাকি ছিল। তাই বলে যে তাদের বিয়েটা হয়নি তেমনটা তো না, তাই না? আচার অনুষ্ঠান মেনেই বিয়ে হয়েছে। দুজন দুজনকে ভালোবাসত। আমার মনে হয় না এ সমস্ত গীতা বৌদি করেছে। হ্যাঁ, গুন্ডাগুলো বলেছিল ঠিকই যে সাত্বিক আর গীতা মিলে নাকি এসব বলেছে, কিন্তু আমার বিশ্বাস হয় না। আমি গীতা বৌদিকে বিশ্বাস করি হুজুর। তখনই এরপর অগ্নিজিৎ মুখার্জি বলে, আমার আর কিছু জিজ্ঞেস করার নেই। গীতাও বলে, আমার আর জিজ্ঞেস করার নেই। এরপর ব্রজবালা মুখার্জি বলে, হুজুর আমি নিজে কিছু কথা বলতে চাই, যেগুলো না বললেই নয়। হুজুর বলে, আপনি কাঠগড়ায় এসে বলুন যা বলবার। ঠাম্মি তখন নিজের কোটটা খুলে ফেলে আর বলে, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। হুজুর, আমি খুব ভালোবাসতাম আমার বড় নাতিকে। ছোট নাতিকেও ভালোবাসি, সবাইকেই ভালোবাসি, কিন্তু বড় নাতির প্রতি আমার অন্য রকমের একটা টান আছে। আমি মন্দিরে গিয়ে গীতাকে প্রথম দেখেছিলাম আর ভেবেছিলাম বড় নাতির সাথেই ওর বিয়েটা দেব। সেই অনুযায়ী আমি বড় নাতিকে বলেছিলাম। বড় নাতি ভেবেছিল এখন যে ওর বউ গিনি সেই হলো গীতা। আসলে এই গিনি দিনের পর দিন মিথ্যে কথা বলে গেছে শুধুমাত্র আমাদের বাড়ির বউ হবে বলে। সাত্বিক গীতাকে ভুলতে পারেনি, গীতাকে ভালোবাসত, কিন্তু যখন থেকে জেনেছে স্বস্তিকের সাথে গীতার বিয়ে হয়ে গেছে, স্বস্তিকের স্ত্রী হলো গীতা, তবে থেকে আর কোনো সম্পর্ক ওদের মধ্যে ছিল না। আর এই ভালোবাসা শুধুই একতরফা। সাত্বিক মুখার্জি আর গীতা মিলে কখনোই আমার ছোট নাতির ওপর অ্যাটাক করেনি। আমার ছোট নাতি ঠিক সুস্থ হবে আর এসে কোর্টে স্টেটমেন্টও দেবে। আশা করি ওর সাক্ষীটা অনেক বেশি প্রাধান্য পাবে। আর কয়েকটা দিন অপেক্ষা করুন, আর আমি কোর্টের কাছে আর্জি করব গীতাকে ছেড়ে দেওয়ার জন্য, কারণ গীতা কোনো অন্যায় করেনি। এরপরেই গীতাকে মুক্ত করে দেওয়া হয়, গীতাকে আর ডাকা হয় না, আর এই কেসটাও এখন থেমে যায়। এর পরের দিনই গীতা চলে গেছে স্বস্তিকের কাছে, কারণ স্বস্তিককে সুস্থ করাটা দরকার। স্বস্তিক যদি একবার সুস্থ হয়ে যায় তাহলেই কোর্টে এসে সাক্ষী দিলে সবটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। এর মধ্যে গীতা বারবার করে স্বস্তিককে ডাকতে থাকে। তখনই চলে গেছে কাব্য আর বলে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? কেন এসেছো তুমি? বলো কেন এসেছো? গীতা বলে, আমি আমার স্বামীর কাছে আসতেই পারি, আপনি বারণ করার কে? শুনুন, আপনি জানেন না কোর্টের ভেতরে আমার হাত চলে না, মুখ চলে আর বাইরে হাত চলে। বুঝতেই তো পারছেন, এখন যদি কয়েক গা খেয়ে যান। কাব্য বলে, তোমার সাহস দেখে কিন্তু আমি অবাক হয়ে যাচ্ছি, বড্ড বেশি বার বেড়েছো তুমি। গীতা বলে, কিছু করার নেই, আপনাদের মতো মানুষকে টাইট দিতে গেলে যে ঠেটা হতেই হয়।